প্রথম পর্বে আপনারা সবাই দেখেছেন যে আমরা কলকাতা থেকে অমরকণ্টক কিভাবে এলাম। প্রথম দিনের যাত্রাপথের ক্লান্তি কাটিয়ে পরদিন সকালবেলা স্নান খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম তীর্থরাজ অমরকণ্টকের কেন্দ্রবিন্দু নর্মদা উদ্গমস্থলে। সৌভাগ্যবশত আমাদের যিনি গাড়ির ড্রাইভার সোনুজি ছিলেন, উনি সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভ্রমণ গাইড। তো তার কাছ থেকে অনেক তথ্যই জানতে পারলাম। পুরাণ মতে নীলকণ্ঠ মহাদেব যখন বিষপান করেছিলেন তখন নাকি তিনি এই অমরকণ্টকে মৈকাল পর্বতে আসেন এবং সেখানে ঠান্ডা পার্বত্য অঞ্চলে অনুভব করেন পরম প্রশান্তি। তারপর তিনি নাকি গভীর ধ্যানে মগ্ন হন। তার ধ্যান তো গভীর, এত তীব্র যে তার শরীর থেকে ঘাম গড়িয়ে পড়ে পৃথিবীতে। সেই ঘামের বিন্দু থেকেই জন্ম নেয় নর্মদা দেবী। তাই তাকে বলা হয় শিবজাতা, শিবের কন্যা। অমরকণ্টকে এই নর্মদা কুণ্ড থেকেই উদ্গম হয়েছে নর্মদা মাতার। তারপরে পশ্চিমে প্রায় ১৩০০ কিলোমিটার অতিক্রম করে এটি আরব সাগরে মিশেছে। নর্মদা অর্থ সর্বসুখ প্রদায়িনী। এই মাতা ভগবান শিবের আশীর্বাদ ধন্যা। মাতা নর্মদার কাছে চাওয়া সকল মনস্কামনা নাকি মহাদেব পূর্ণ করেন। ঐতিহাসিক প্রমাণ অনুসারে ১২০০ শতকে কলচুরি বংশের রাজারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের প্রাঙ্গণে এটি একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। কথিত আছে যারা পুণ্যবান তারা নাকি এই হাতির এই অপরিসর জায়গাটির মধ্যে দিয়ে সহজেই বেরিয়ে যেতে পারে। যারা বেরোতে পারেন না তাদের নাকি পাপের প্রায়শ্চিত্তের প্রয়োজন আছে। এটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো আপনি রোগা না মোটা তার উপরে নির্ভর করবে না এখান থেকে বেরিয়ে যাওয়া। অমরকণ্টকে নর্মদা মন্দিরে এই অভিজ্ঞতাটি সংগ্রহ করতে আপনারা ভুলবেন না। এবং আমরাও এরকম অভিজ্ঞতার প্রথমবার সাক্ষী হলাম। বেশ ভালোই লাগলো। প্রথমে তো মনে হচ্ছিল বেরোতেই পারবো না, যা ছোট জায়গা, যাক অবশেষে আমরা বেরিয়ে গেলাম। মনে বেশ আনন্দই হচ্ছে। ১২টি জ্যোতির্লিঙ্গকে এক জায়গাতে আপনি দেখতে পাবেন এই মন্দিরে। বলা হয় নর্মদা মায়ের জল যদি এই জ্যোতির্লিঙ্গে দেওয়া হয় তাহলে নাকি ১২ জ্যোতির্লিঙ্গ দর্শনের ফল পাবে। মন্দির কমপ্লেক্সের একটি অন্যতম প্রধান আকর্ষণ হলো এই সূর্যনারায়ণ মন্দির। মন্দিরের সামনে যেই অপূর্ব সুন্দর ধাতব সূর্যদেবের মূর্তিটি রয়েছে তা সত্যিই বিরল। এটি শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। এটি নর্মদা কুণ্ড। এই কুণ্ড ঘিরেই গড়ে উঠেছে নর্মদা মন্দির চত্বর। নর্মদা মন্দিরে এইটি দর্শন করলেই নাকি সব পাপ ক্ষয় হয়। এই নর্মদা কুণ্ডটি পরিক্রমা করারও ব্যবস্থা করা রয়েছে। মহাদেব নর্মদা মায়ের লালন পালনের দায়িত্ব মৈকাল রাজকে দেন। যখন সেই কন্যা বিবাহযোগ্যা হয় তখন রাজা ঘোষণা করেন যেই রাজপুত্র গুলকাবলি ফুল এনে দেবে তিনিই নর্মদার পতি হবেন। অনেক রাজপুত্র চেষ্টা করলেও কেউ সফল হননি। তারপর রাজপুত্র সোনভদ্র এই শর্ত পূরণ করেন। রাজা মৈকাল রাজি হন এবং নর্মদার সঙ্গে সোনভদ্রর বিবাহ স্থির করেন। তবে নর্মদা একটিবার রাজপুত্রকে দেখতে চেয়েছিল। সে তার বন্ধু জুহিলাকে সাজিয়ে পাঠায় আর তার সঙ্গে পাঠায় একটি প্রেমের বার্তা। সোনভদ্র জুহিলাকে নর্মদা ভেবে প্রেমে পড়ে যান, কিন্তু দীর্ঘ সময় কেটে যায়, জুহিলা আর ফেরে না। উদ্বিগ্ন নর্মদা নিজেই যায় খুঁজতে এবং দেখে জুহিলা আর সোনভদ্র একসাথে। এতে সে খুব রেগে যায় এবং চিরকাল কুমারী থাকার সংকল্প করে এবং
বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করে। এই কারণেই বলা হয় নর্মদা পূর্ব থেকে পশ্চিমে বয়ে গিয়ে আরব সাগরে পড়ে, যেখানে সোনভদ্র নদ পূর্ব দিকে গিয়ে গঙ্গাতে মিশেছে। সত্যি ভাবতে খুব অবাক লাগে না, যে মাতা সর্বসুখ প্রদায়িনী, তার জীবনের এত করুণ গল্প। বিশ্বাসঘাতকতা, ছলনা কিন্তু তার জীবনে কোনো কালিমা লিপ্ত করতে পারেনি। নর্মদা নদী লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের প্রতীক। এই জীবনদায়িনী নদী মধ্যপ্রদেশ এবং গুজরাটের প্রধান নদী এবং এর তীরে 10,000 তীর্থক্ষেত্র অবস্থিত। একমাত্র পরিপূর্ণ নদী নর্মদা, যাকে কিনা একটি পরিপূর্ণ ধর্মচক্র হিসেবে বিবেচনা করা হয়। নর্মদা নদী থেকে প্রাপ্ত শিবলিঙ্গকে নর্মদেশ্বর শিব বলা হয়। এই শিব স্বয়ম্ভূ, অর্থাৎ এই শিবের কোনো প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে না। এই নদীর তীরে বহু যুগ ধরে সাধু সন্ন্যাসীর তপস্থল গড়ে উঠেছে। এই নদীর কোনো কালেই কোনো বিনাশ নেই। বহু যুগ ধরে এই নদীর দুই ধারে গড়ে উঠেছে অনেক সাধু সন্ন্যাসীর তপস্থল। মন্দির কমপ্লেক্সের প্রধান মন্দিরগুলি হল নর্মদা মন্দির, মহাদেব মন্দির, কার্তিকেয় শ্রী রাম জানকী মন্দির, অন্নপূর্ণা এবং গুরু গোরখনাথ মন্দির, শ্রী সূর্যনারায়ণ মন্দির এবং বাঙ্গেশ্বর মহাদেব মন্দির। নর্মদা মন্দির থেকে পবিত্র জল নিয়ে আমরা চললাম মন্দিরের ঠিক পিছনে থাকা আরেকটি মন্দিরে, সেটি হলো কলচুরি মন্দির। খ্রিস্টীয় একাদশ শতকে কালাচুরি মহারাজ কর্ণদেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই মন্দিরগুলি নির্মিত হয়। এটি সেই সমকালীন স্থাপত্যের একটি উজ্জ্বল নিদর্শন। এই কলচুরি টেম্পল কমপ্লেক্স ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। এই কমপ্লেক্সে সবথেকে বিশাল এবং শোভাময় এই মন্দিরটি হল কর্ণ মন্দির। এছাড়াও এখানে আছে জহিলা মন্দির, বিষ্ণু মন্দির, শিব মন্দির এবং পঞ্চমঠ মন্দির। মন্দির কমপ্লেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির পাতালেশ্বর শিব মন্দির, যা পঞ্চরত্ন রীতিতে নির্মিত। চারিদিকে অত্যন্ত সুন্দর সবুজ ল্যান্ডস্কেপ এই জায়গাটির সৌন্দর্য মাত্রা আরও যেন বাড়িয়ে তুলেছে। কলচুরি টেম্পল এই জায়গাটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও তীর্থরাজ অমরকণ্টকে আগত হাজার হাজার তীর্থযাত্রীরা অনেকেই এই মন্দিরটির দিকে চোখও ফেরান না। অথচ এই স্থানটি শুধু প্রাচীন মন্দির চত্বর নয়, এটি সভ্যতার নিঃশব্দ কথক, যেখানে ইতিহাস, শিল্প এবং আধ্যাত্মিকতা এক সূত্রে গাঁথা হয়ে আছে। এখান থেকে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন শ্রীযন্ত্র মন্দিরে। এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1991 সালে এবং এটির নির্মাণ কার্যের দায়িত্বে আছে ভারতীয়
প্রাচ্য যোগ গবেষণা প্রতিষ্ঠান। স্বামী সুখদেবানন্দজি কল্পনাপ্রসূত এই মন্দিরটি মূলত শ্রীযন্ত্রের ত্রিমাত্রিক রূপ হিসেবে নির্মিত হচ্ছে, যাকে মহামেরু যন্ত্র বলা হয়। এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে প্রাচীন আগম শাস্ত্র অনুসারে। নির্মাণ কার্যে প্রায় 30 বছর পেরিয়ে গেলেও এই মন্দিরটি কিন্তু এখনও অসম্পূর্ণ, কারণ প্রতি বছর মাত্র 4-5 দিন গুরু পুষ্যা নক্ষত্রে এই মন্দিরটির নির্মাণ কাজ হয়, যা খুবই শুভ মেনে নেওয়া হয়। আমরা যখন মন্দিরে যাই তখন শুধুমাত্র একটি সরু করিডোর পর্যন্ত যাওয়ার অনুমতি পাই, যার শেষে দুটি সুন্দর দেবী মূর্তি দেখা যায়, সরস্বতী এবং মহালক্ষ্মী। করিডোরে কিছু দরজা ছিল যেগুলি মন্দিরের অভ্যন্তরে নিয়ে যায়, কিন্তু সেগুলো বন্ধ ছিল। এগুলো দেখতে দেখতেই প্রায় দুপুর গড়িয়ে আসলো। লাঞ্চের জন্য আমরা আবার ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। এটা ছিল আমাদের 29শে মার্চ সকালবেলার ভ্রমণ পর্ব। পরের পর্বে আমরা নিয়ে আসছি অমরকণ্টকের আরও কয়েকটি দ্রষ্টব্য স্থান, যেমন মাকিবাগিয়া, সোনমুড়া, সর্বদায়া দিগম্বর জৈন টেম্পল এবং নর্মদা মাতার সন্ধ্যারতি। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। আজ চলি, নমস্কার।